তিহান ভাই, আপনি বাইরে যান না। আমি শাড়ি পরছি তো। শাড়ির আঁচলটা কোনোরকম পেঁচিয়ে দুহাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি উপরের দিকটায় তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো পর্যন্ত না। তার দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বলল, তুই পরো না শাড়ি। আমি বারণ করেছি? তোহা চোখজোড়া সংকুচিত করে তাকাল। অনুরোধের স্বরে মিনমিনে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ, দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে। শুধু আমিই বাকি। তিহান তার কথা তোয়াক্কা করল না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিয়ে পরনের অফ হোয়াইট রঙের পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখ তিহু, ডোন্ট ডিস্টার্ব মি। প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো রুম ফাঁকা নেই। বাড়ি ভর্তি মেয়েলোক দিয়ে ভরা। কেমন গা গিজ গিজ করছে। তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবের। সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই লজ্জা পাবি। মূল কথা হলো, তোর রুমটাই খালি আছে। ঘুমাতে দে। ব্যাস। তিহানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাহনিনি খেপ করে দাঁড়িয়ে রইল। তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিমত শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই। তোহার উপস্থিতি একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল। ভাবল, তার মানে উনি এখন এ ঘরে ঘুমাবেন? তবে আমি তৈরি হব কি করে? নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না? পর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পরে। আপনি এখন ঘুমাবেন? তিহান তাকাল না। আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বলল, সারাদিন অনেক খেটেছি। তোর বাপভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না। আর এই মেয়েলোকি মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই। তুই সেজেগুজে যা তো। কানের সামনে অহেতুক চ্যান চ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবল, এই চ্যান চ্যান কথাটার মানে কি? উনার ভাণ্ডারেই যত সব উদ্ভূত কথাবার্তার উৎপত্তি। বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে। তার মানে নাচগান শুরু হয়ে গেছে। হঠাৎই কাদো কাদো হয়ে এলো তোহার চেহারা। তবে পানি বের হল না। কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে। কাজল লেপটে যাবে। পর ঠিক ভূতের মতো দেখাবে তাকে। তা তো হতে দেওয়া যাবে না। কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরিই বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারব না। তার কণ্ঠে স্পষ্ট তীব্র দৃঢ়ভাব। তিহান কোনো কথা বলল না। তবে পরমুহূর্তেই বামকাত হয়ে ফিরে শুল। নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল, ঘুরে শুয়েছি। আর একটা কথাও যদি বলিস, একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখব। বলে দিলাম। তোহা আতকে উঠল। হৃদপিণ্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল। ভাবল, উনার বিশ্বাস নেই। রাগের মাথায় দেখা যাবে সত্যিই সত্যিই যা বললেন তাই করবেন। কি বিশ্রী একটা কাণ্ডি না হবে। আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টোদিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনোরকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল। মনোযোগ দিয়ে কুচি করছে তখনই দরজায় খটখট শব্দ হল। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে। তোহা, আর কতক্ষণ লাগবে রে তোর?
তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস। তোহা দ্রুত কুচিটা গুজে নিল। গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি। আয় জলদি। নিশাকে তো তুই মেহেদি পরিয়ে দিবি। ও অপেক্ষা করছে। হ্যাঁ, আসছি। যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর। তবে তার খালামণির কণ্ঠ শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে, এই তিহানটা কই গেল রে স্বর্ণা? কই সাথে সাথে থাকবে, নিশ্চয় বাইরে বেরিয়েছে। আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে, গলায়, হাতে ফুলের গহনাগুলো পরে নিল তোহা। তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে। বাকিদের সবার আর্টিফিশিয়াল ফুল। মূলত শুধু নিশার জন্যই তাজা ফুলের গহনা অর্ডার দেয়া হয়েছিল। সে যেহেতু বউ তাই ওকেই এটা মানাবে। কিন্তু বিকালের দিকে যখন গহনা আনা হলো তখন এক দেখাতেই সেটা প্রচণ্ড ভালো লেগে গিয়েছিল তোহার। তখনই সে বলেছে যে তার তাজা ফুলের গহনাই লাগবে। নিশার মতো অত বেশি ভারী ফুলের নয়, নরমাল হলেই চলবে, কিন্তু তবুও তার লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গহনা এনে দিবে? কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয়। শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিহান কোত্থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে। সাথে একটা বেলিফুলের গাজরাও এনেছে। সেটার তীব্র সুঘ্রাণে রুম ভরে গেছে। সুবাসিত হয়ে গেছে চারিপাশ। তোহা খোপায় বেলিফুলের গাজরাটা পড়ছে তখনই তিহান সশব্দে উঠে বিছানা থেকে নেমে গেল। তোহার দিকে এগিয়ে আসতেই সে গাজরাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে? আমি শব্দ করিনি তো, আপনি ঘুমান না। তিহান ওর দিল না। ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজল। কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা হাতে নিয়ে সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তোহা ভ্রু কুঁচকে তাকাল। তিহানের হাতে একটা সেফটি পিন। অদ্ভুত তো, সে কি করতে চাচ্ছে? বাকিটা ভাববার আগেই তিহান তার শাড়ির আঁচল টেনে নিল। কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত উত্তপ্ত কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, দিন দিন চরম অসভ্য হচ্ছিস। এমন অভদ্রদের মতো শাড়ি পরেছিস কেন? তিহানের ধমকে আর বিচ্ছিরি কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার। কাদো কাদো ভাবে বিষণ্ণ কণ্ঠে সে বলল, ওটা আমিই লাগিয়ে নিতাম তিহান ভাই। তিহান তার কথাটা গায়ে নিল না। মন দিয়ে নিজের কাজ করতে লাগল। অদ্ভুত হলেও সত্যি তার আঙ্গুলগুলো একবারের জন্য ভুল করে হলেও তোহার কোমর স্পর্শ করেনি। খুব সন্তপনে সাবধানতার সাথে পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়াল সে। তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা। তিহান তার পিছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাত সরা। তিহানের রাশভারী কণ্ঠের এহেন আদেশে তোহার হাত দুটো অটোমেটিক সরে গেল। কোনোরকম হাত দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে। কারণ তার দৃঢ় বিশ্বাস আয়নায় তাকালেই একজোড়া পলকবিহীন চক্ষুযুগলে নিবন্ধ হয়ে যাবে তার দৃষ্টি। যে চোখে জোড়ায় একরাশ মুগ্ধতা এসে ভর করেছে, সেই চোখে তাকানোর সাহস নেই তোহার। একদম সাহস নেই। তিহান তার খোপায় গাজরাটা সুন্দর করে পরিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিল। পর সরে গিয়ে ফের শুয়ে পড়তে উদ্যত হলে তোহা একটু সাহস করে বলল, আপনাকে খালামনি খুঁজছিল। ভেরি গুড। এখন যা, বের হ তো রুম থেকে। তোহা আর ঘাটল না। তার রুম থেকে তাকেই বের হতে বলছে, তাও আবার কি তেজ। হুহ। চলে যেতে নিয়েও কিছু একটা ভেবে থমকে দাঁড়াল সে। একটা জিনিস বুঝে আসতেই হুড়মুড় করে ডেকে উঠল, তিহান ভাই। ওরে তিহান একনজর তাকিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, তিহু রে, আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে গেলি। নয়তো বারবার আমার ঘুমে ব্যাঘাত ঘটানোর অপরাধে তোর গালদুটো চড়িয়ে লাল করে দিতাম আমি। তিহানের কথাগুলো তার কানের থেকে 200 মাইল দূর দিয়ে চলে গেল। বুকের ভেতর হাতুড়ি পেটা করছে।
লজ্জায় গা শিউরে উঠছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। কয়েক মুহূর্তের ব্যবধানে তার অচেতন দেহ লুটিয়ে পড়বে ফ্লোরে। সে দ্রুত কয়েক কদম এগিয়ে এসে আগের মতোই হন্য ভঙ্গিতে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? তবে দেখলেন কি করে আমার শাড়ি সরে রয়েছে? তুই আসলেই এত বোকা তিহু? নাকি ভান করিস? তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বর্ষর আয়না লাগানো আছে? সেটা যেহেতু বিছানার বামদিকে রাখা, তো উল্টো দিকের সবকিছু আয়নায় দেখতে পাওয়া কি কোনো আধ্যাত্মিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে? নিশার পাশে বসে একমনে তার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তোহা। তার চোখে মুখে প্রবল আড়ষ্টভাব। মুখে হাসি নেই, থমথমে চেহারা। তার গুমোট চেহারার দিকে তাকিয়ে নিশা ফিসফিসিয়ে বলল, কি হয়েছে তোর? মুখের এমন অবস্থা বানিয়ে রেখেছিস কেন? তোহা শীতল কণ্ঠে ওর দিল, কিছু হয়নি। নিশা ভ্রু কুঁচকে তাকায়। তার মেহেদির অনুষ্ঠান নিয়ে তোহারই সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল। কে কোনো রঙের শাড়ি পাঞ্জাবি পরবে সব সেই ঠিক করেছে। তবে এখন এত চুপচাপ কেন? তার তো এখন হৈহুল্লোড় করার কথা। নিশা আবারও বলল, কিছু হয়েছে তোহা? শরীর খারাপ লাগছে? তোহা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আপু, কিছু হয়নি। আমি ঠিক আছি। নিশা আর কিছু বলল না, চুপ করে গেল। মেয়েটার হঠাৎ কি হলো কে জানে। মিনিট 10 আগে এক প্রকার দৌড়ে বেরিয়ে এসেছে তোহা। তিহানের মুখ থেকে সে কথাগুলো শোনার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তিহান তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে চলে এসেছে। তবে এখন মনে হচ্ছে তার তিহানের কথাটা শোনা উচিত ছিল। কারণ সে এতটুকু জানে যে তিহান অন্তত এমন মানুষ নয় যে কিনা লুকিয়ে লুকিয়ে তার শাড়ি পরা দেখবে বা তার দিকে বাজে দৃষ্টিতে তাকাবে। তেমনটা তিহান নয়, সে জানে। তখন হঠাৎ করে তিহানের ওমন কথা আর বলার ভঙ্গি দেখে সেই সময়টায় তার ছোট্ট মস্তিষ্কে আর কিছু আসেনি। তিহানের কথাটা তার সত্যিই মনে হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে তিহান মজা করছিল। জোরে সাউন্ডে গান বাজানো হচ্ছে। সামনে নিশা আপুর কয়েকজন মেয়ে বান্ধবী উড়াধুরা নাচ করছে। এক একজনের শাড়ি টাড়ির যাচ্ছে তাই অবস্থা। বাড়ির বড়টা এদিকটায় নেই। এখানে সব কাজিনরা। বড়টা থাকলে হয়তো এভাবে নাচার কোনো সাহস পেত না তারা। খুব সম্ভবত তিহান তখন এদের কথাই বলছিল। মেয়েগুলো আসলেই খুব উগ্র টাইপের। এক কোনায় দাঁড়িয়ে রয়েছে তার ভাইয়েরা। তার আর নিশার বড় ভাই তুর্য, আর তার ছোট খালামণির 2 ছেলে নুহাস আর সাইফ। তারা আড্ডায় মশগুল। এদিকের অনুষ্ঠান নিয়ে তাদের ধ্যান ধারণা নেই। তিহান তার বড় খালামণির একমাত্র ছেলে। বড় খালামণিরা তাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আর ছোট খালা থাকে অনেক দূরে। নিশার বিয়ে উপলক্ষে 1 সপ্তাহের জন্য এখানে এসেছে। তার বাবার কোনো ভাইবোন নেই বিধায় তাদের কোনো ফুফাতো ভাইবোনও নেই। চুপচাপ মেহেদি লাগাচ্ছে তোহা। দুহাতে সে একা লাগাতে পারবে না, তাই ওপাশের হাতে স্বর্ণালী মেহেদি লাগিয়ে দিচ্ছে। স্বর্ণালী তার ছোট খালার মেয়ে। নুহাস আর সাইফের ছোট বোন, কিন্তু বয়সে তার থেকে 1.5 বছরের বড়। নিশার বান্ধবীদের নাচানাচি থেমেছে একটু আগে। ক্লান্ত ভঙ্গিতে তারা সামনের চেয়ারে বসে আছে। একনাগারে এতক্ষণ বসে থাকতে থাকতে নিশার পা ধরে যাচ্ছে। চোখমুখ কুঁচকে সে বলল, আর কতক্ষণ লাগবে রে তোদের? অসহ্য লাগছে আমার। তোহা শান্ত চাহনিতে তাকাল। তার বোনটা বরাবরই ধৈর্যহীন। বলল, আরও আধা ঘন্টা তো লাগবেই বা তার বেশিও। পুরা বাক্য শেষ করার আগেই তিহানের ঝাঝালো কণ্ঠ শোনা গেল, এই তিহু উঠো তো। সেই কখন থেকে পাশের সিট দখল করে বসেছিস? আমরা তো ছবিই তুলতে পারলাম না নিশার সাথে। উঠো। তোহা চমকে তাকাল।
তিহানের সাথে নুহাশ আর সাইফও আছে। পরক্ষণেই দৃষ্টি নামিয়ে ভাবল, তিহান কখন এলো এখানে? সে না ঘুমিয়েছিল? তিহান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তোহা উঠছে না দেখে সে মৃদু ধমকের স্বরে আবারও বলল, উঠো না। বসব কোথায়? দ্রুত উঠে দাঁড়াল তোহা। আবারও লজ্জা লাগছে তার। তিহান তার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে পা বাড়াতে যেয়ে হাতে থাকা খোলা মেহেদির কোণে জোরে চাপ লেগে প্রায় অনেকটা মেহেদি ছিটকে তিহানের পাঞ্জাবিতে পড়ল। আতকে উঠল তোহা। এখনই এটা হতে হল? ধাত। হন্তদন্ত কণ্ঠে সে বলল, সরি, আমি মুছে দিচ্ছি। বলে হাত দিয়ে সেটা মুছতে যেয়ে আরও লেপটে ফেলল। ফলস্বরূপ তার হাতেও মেখে গেল অনেকটা। নিশা বিরক্তিকর কণ্ঠে বলল, কি করলি তোহা? পাঞ্জাবিটা তো পুরো নষ্ট হয়ে গেল। তুই কি একটা কাজও? তিহান তাকে মাঝপথেই থামিয়ে দিল। পকেট থেকে টিস্যু বের করে এক পলক তোহার দিকে তাকিয়ে নিজের পাঞ্জাবি মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা নেই। পর সবার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। তোহা চুপ করে এক কোণায় যেয়ে দাঁড়াল। মুখের ভারী ভাবটা আরও ভারী হয়েছে। তার হাতে এবড়োথেবড়োভাবে লাগা মেহেদিতে রং হয়ে যাচ্ছে। আশেপাশে মোছার জন্য কিছু পাচ্ছেও না। তিহানের মতো সে তো আর পকেটে টিস্যু নিয়ে ঘুরে না। চোখ জ্বালা করছে। সবকিছু অসহ্য লাগছে। ঘড়ির দিকে তাকাল সে। রাত 10টা বাজে। তার হাতে এখনো মেহেদি লাগানো হয়নি। আহত দৃষ্টিতে মেহেদি রাখা ডালার দিকে তাকাল সে। ডালা সম্পূর্ণ খালি। আপুর বান্ধবীরা আর সবাই মিলে সব লাগিয়ে নিয়েছে। আর তার হাতে যেটা আছে সেটা দিয়ে নিশাকে লাগিয়ে দিতে হবে। সুতরাং সে মেহেদি লাগাতে পারবে না। আর এত্রাতে কেই বা তাকে নতুন করে কিনে এনে দিবে? হঠাৎ হাতে কিছু একটা অনুভব হতেই দ্রুত সেদিকে তাকাল তোহা। তার পাশে দাঁড়িয়ে আছে তিহান। মেহেদি লাগা হাতটা আলতো করে ধরে নিজের রুমাল দিয়ে যত্ন করে তা মুছিয়ে দিচ্ছে তিহান। তার দৃষ্টি তোহার হাতের দিকে। তোহা দ্রুত তার ভাইবোনদের দিকে তাকাল। না, সবাই ছবি তুলাতুলিকে মশগুল। এদিকে কারো নজর নেই। তিহান হাতের দিকে তাকিয়েই একেবারে শান্ত কিন্তু অন্তত কঠোর কণ্ঠে বলল, তখন কিছুই দেখিনি আমি। আয়নার কথাটা মজা করে বলেছিলাম। আর তুই গাধি কিছু না বুঝেই দৌড় দিলি। নিজের রুমে যেয়ে দেখিস। তোর ড্রেসিং টেবিলটা বাকিয়ে রাখা। বিছানা থেকে শোয়া অবস্থায় আলমারির আয়নায় তোর ড্রেসিং টেবিল না বরং ওয়াশরুম আর বারান্দার দরজা দেখা যায়। পুরা কথা শুনে তারপর রিয়েক্ট করতে হয়। স্বর্ণা, তোকে ডাকার আরও অনেকক্ষণ পরে উঠেছি আমি। যখন বুঝেছি তুই সম্পূর্ণ রেডি তখন। শাড়ির সরে রয়েছিল তাই রাগের মাথায় বকে ফেলেছি আর সেজন্য আমি একদমই সরি না। কারণ আমি সেটা ঠিক না করলে তুই ওটা ঠিক করার কথা মাথায়ও আনতি না, তা আমার জানা আছে। আর তখন সত্যই মেহমান দিয়ে রুম ভর্তি ছিল। আমাদের ফ্ল্যাটের চাবি ছিল বাবার কাছে আর বাবা বাইরে বেরিয়েছিল। নিশার রুমে খালাখালুরা ছিল। তাদেরকে তো আমি মুখের উপর বের হতে বলতে পারি না, ওপর মাথাটাও খুব ধরেছিল তাই বাধ্য হয়েই তোর রুমে ঘুমাতে গিয়েছিলাম, নয়তো কখনোই যেতাম না। বলে তোহার হাতটা ছেড়ে দিল তিহান। রুমালটা পকেটে ঢুকিয়ে হাতের উল্টোপিঠ দিয়ে নিজের কপালের ঘাম মুছল। তার চোখে স্পষ্ট অভিমান। তোহা হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছে। আসলেই সে এত বোকা কেন? তিহানকে সে কিভাবে অবিশ্বাস করতে পারল? এখন তো নিজের উপরই বিরক্ত লাগছে। অসহ্যকর। রাত 12টা। মুখের মেকআপ তুলে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোহা। মেহমানরা সব চলে গিয়েছে। তার রুমে কেউ নেই। সে কখনো রুম শেয়ার করতে পারে না। নিশা আপু, স্বর্ণালী আপু এক রুমে ঘুমিয়েছে। তিহান ভাইদের ফ্ল্যাটে তিহান ভাইয়ের সাথে নুহাশ আর সাইফ ভাইয়া ঘুমিয়েছে।
আর ছোট খালু আর তার বাবা তুর্য ভাইয়ার রুমে। তুর্য ভাইয়া ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়ে আছে। আর মাছট খালা এক রুমে। শুধু তার রুমটাই খালি। পরনের শাড়ি পাল্টে তোহার পরনে এখন সাদামাটা থ্রি পিস। চুলগুলো হাতখোপা করা। চোখে মুখ বিষণ্ণতার ছাপ। বাড়ির সবার হাতে মেহেদি থাকলেও তার হাতে নেই। তার হাতটা মলিন, সাদা। কারণ মেহেদি শেষ। এতরাতে দোকান বন্ধ। কই পাবে সে মেহেদি? তাই কাউকে আনতেও বলেনি। টলমলে পায়ে পড়ার টেবিলের ড্রয়ারটা খুলল তোহা। সেখানে নিজের ফোন বন্ধ করে রেখে গিয়েছিল সে। তার ধারণা অনুষ্ঠানে ফোন নিয়ে গেলেই ফোনটা কোনোভাবে হারিয়ে ফেলবে সে। এর আগেও 2 বার ফোন হারিয়েছে। এরপর থেকে আর কোনো অনুষ্ঠানে ফোন নিয়ে যায় না সে। ড্রয়ারটা খুলতেই চোখজোড়া বিস্ময়, খুশিতে জ্বলজ্বল করে উঠল তোহার। মুখের বিষণ্ণতার ছাপটা চওড়া প্রশস্ত হাসির আড়ালে মিলিয়ে গেল। ড্রয়ারের সামনেই একটা নতুন মেহেদির প্যাকেট রাখা। সে দ্রুত সেটা হাতে নিল। পর ফোনটা অন করতেই মেসেজের টুংটাং শব্দে ঠোঁটের হাসিটা আরও একটু ঝলমলিয়ে উঠল। তিহানের নাম্বার থেকে মেসেজের এসেছে। সেখানে বাংলা ফন্টে লেখা ছোট্ট একটা মেসেজ। কাল সকালে মেহেদি রাঙা হাত ছাড়া চোখের সামনে আসবি না। তপ্ত গরম চারিপাশে। গায়ের ঘাম তরতর করে ঝরে যাচ্ছে। মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোনো মুশকিল। এত গিজগিজে পরিস্থিতি। বিচ্ছিরি অবস্থা। চোখমুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে তোহা। মানুষের কি এত কেনাকাটা যে রোজ রোজই শপিং মলে ভিড় জমাতে হবে? তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় খালাম্নি আফিয়া। তিহান গেছে গাড়ি পার্ক করতে। সপ্তাহ খানেক আগে স্বর্ণের গহনা বানাতে দেয়া হয়েছিল। নিশার বিয়ের গহনা। নানা বাহানার ব্যস্ততায় তা আর নেয়া হয়নি। কাল যেহেতু বিয়ে তাই আজ সেগুলো নিতে এসে পড়েছে। বাড়িতে সবাই খুব ব্যস্ত। তাই তারা 3 জনই এসেছে। তিহান ফিরে আসতেই আফিয়া খালাম্নি তোহার হাত টেনে বলল, চল তোহা, তাড়াতাড়ি গহনা নিয়ে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আরেকবার সামনেটায় চোখ বুলিয়ে নিল তোহা। ভিড় যেন ক্রমশ বাড়ছে। ইতস্তত কণ্ঠে সে বলল, খালাম্নি, তোমরা যে নিয়ে আসো। আমি এখানেই দাঁড়াই। এত ভিড়ের মধ্যে আসলে। আফিয়া স্নেহময় কণ্ঠে বলে উঠলেন, সে কি, তোর ও না হলুদের চুড়ি কিনা বাকি? তোর চুড়ি কি আমরা পছন্দ করে নিয়ে আসব নাকি? চল পাগলি, সামনে গেলেই আর ভিড় হবে না। তিহান একবার হাতে পরা সিলভার রঙের স্টিলের ঘড়িটায় চোখ বুলায়। ঘড়িতে বাজে দুপুর 12:30। মাথার উপর সূর্যের উত্তপ্ত তেজ। কপালে, গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল সে। এরপর সামনে তাকিয়ে তোহার হাতের কবজি ধরে এগোতে এগোতে তেতো কণ্ঠে বলল, তোর এত ঢং দেখার সময় নেই আমার। অনেক কাজ পড়ে আছে। আয়। আফিয়া মুচকি হেসে দ্রুত তাদের সাথে সামনে পা বাড়াল। খানিক বাদে তার হাতটাও ধরল তিহান। বলল, এত তাড়াহুড়োর কিছু নেই। আস্তে হাঁটো মা, নয়তো তোমার পায়ের ব্যথা বাড়বে। ভিড়ের মাঝেও তোহা খেয়াল করে কারোর শরীর তার শরীর স্পর্শ করছে না। একটা বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্নে ভরা স্পর্শে তাকে আগলে ধরেছে খুব সাবধানে। গাড়িতে এসে বসেছে তারা। তিহানের শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। গাড়িতে বসে স্টেয়ারিংয়ে হাত রেখে দ্রুত এসি ছেড়ে দিল সে। তোহা আর আফিয়া পেছনের সিটে বসেছে। সামনের সিটে গহনার ব্যাগগুলো রাখা। গাড়ির সামনে রিভিউ গ্লাস দিয়ে পেছনে তাকায় তিহান। সিটে মাথা এলিয়ে ঘুমের ভঙ্গিতে চোখবন্ধ করে রেখেছে তোহা। মাথার ওড়না পড়ে গেছে। গলার গাঢ় বাদামি তিলটা এখান থেকেও একেবারে স্পষ্ট। হঠাৎই আফিয়া চেঁচিয়ে উঠে, এই তোহা, তোর চুড়িই তো কেনা হলো না। মুহূর্তেই চোখ মেলে তাকায় তোহা।
চোখ খুলতেই তিহানের ধূসর চোখের মণিতে দৃষ্টি আটকে যায়। তিহানের আইলেন্স ধূসর রঙের, বাংলায় যাকে বলে বিড়াল চোখ, ঘোলাটে অস্বচ্ছ দৃষ্টি। তোহার দারুণ লাগে এই ব্যাপারটা। ইচ্ছে থাকা সত্ত্বেও তিহানের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে। কেমন যেন ভয় লাগে। এবারও ব্যতিক্রম হল না, চোখ নামিয়ে ফেলল সে। আফিয়া আবারও চেঁচিয়ে উঠতেই তোহা বলল, থাক খালামনি, লাগবে না, আগেরগুলোই পরে নিব। আগেরগুলো পরবি কেন? যা তিহানের সাথে যেয়ে কিনে আনো, আমি বসছি গাড়িতে, তোরা যা। তোহা চোখমুখ খিচে বন্ধ করে রেখেছে। ভাবছে এখনই হয়তো একটা রাম ধমক দিবে তিহান, কিন্তু না, তেমন কোনো প্রলঙ্কারী ধমক শোনা গেল না। শুধু শোনা গেল তিহানের ভারী কণ্ঠের ডাক, জলদি বের হ তিহু। তোহা চোখ মেলল। তার পাশের দরজা খুলে দাঁড়িয়ে রয়েছে তিহান। স্বস্তির শ্বাস ফেলে বের হল সে। মাথায় ওড়না টেনে তিহানের পাশে দাঁড়াল। তিহান দরজা লক করে দিয়ে আফিয়াকে বলল, বেশিক্ষণ লাগবে না মা, 10 মিনিটের মধ্যেই আসছি। আফিয়া সহাস্যমুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে চুড়িগুলোর দিকে একনজরে তাকিয়ে আছে তোহা। তিহান তাড়া দিচ্ছে, আদৌ কি তোর কোনোটা পছন্দ হবে? ওরে তোহা বিড়বিড় করে বলল, সবই তো ভালো লাগছে। তিহান কথাটা শুনতে পেলেও কিছু বলল না। সবুজ রঙের একমুঠো কাচের চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখে নিয়ে দোকানিদের হাতে দিয়ে বলল, এইটা প্যাকেট করে দেন 2 ডজন। দোকানি মহিলাটা হাসল, বলল, পইরা দেখতে কন, হাতে হইব নাকি এই মাপেরটা? তিহান পকেট থেকে মানিব্যাগ বের করল, চুড়ির টাকা বের করে দোকানিদের দিকে এগিয়ে দিয়ে হাসি মুখে বলল, ওর চুড়ির মাপ আমার জানা আছে খালা। তোহা চমকাল না। তার আলমারি ভর্তি করা চুড়ি আছে যেগুলো তিহানি কিনে দিয়েছে, তাই হাতের মাপ জানাটা অস্বাভাবিক কিছু না। হলুদের ছোটখাটো আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে। নিশা বসে আছে স্টেজে। তোহার দেখা নেই আশেপাশে। সে আজকেও লেট, এখনো ছাদেই আসেনি, অথচ হলুদ লাগানো শুরু হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে নিশার। হাতের ইশারায় স্বর্ণালীকে কাছে ডাকল নিশা। সে আসতেই দাঁতে দাঁত চেপে বলল, তোহার বাচ্চাটা কই রে? ওকে ছাদে আসতে বল, ফাস্ট। নিশার গলার স্বরেই স্বর্ণালী বুঝতে পারল সে খেপেছে। দ্রুত মাথা নাড়িয়ে নিচের দিকে ছুটল। উদ্দেশ্য তোহাকে ডাকা। তোহা ফোনটা ড্রয়ারে লক করে মাত্র বের হবে তখনই স্বর্ণালীর এসে দাঁড়াল তার সামনে। হন্তদন্ত কণ্ঠে বলল, নিশা ডাকছে তোকে, দ্রুত যা। দ্রুত পায়ে উপরে উঠল তোহা। ছাদে প্রবেশ করতেই তিহানের চিল্লাচিল্লি কানে এলো। কর্নারে ফুল লাগানো হয়নি, সে নিয়েই একটা ছেলেকে ধমকাচ্ছে তিহান। বোঝাই যাচ্ছে প্রচণ্ড মেজাজ খারাপ তার। রাগের চোটে চোখমুখ লাল হয়ে গেছে। তোহা ধীর পায়ে তাকে পাশ কাটিয়ে গেল। নিশার কাছে যেতেই সেও ধমকে বলল, কই ছিলি তুই? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই আমার আপন বোন, মনে হচ্ছে তুই মেহমান। খেয়ে দিয়ে চলে যাবি, কোনো দায়িত্ব নেই। তোহা বোকা হেসে তার পাশে বসল। বলল, তোমরা সবাই এমন ক্ষেপে আছো কেন? খেপব না। ফোন কই তোর? একটা ছবি তুলেছিস আমার সাথে? আমি যে বউ কারো কোনো খেয়ালই নেই। ক্যামেরাম্যান এসেছে তো, তুমি তোলো ছবি। কে মানা করেছে? নিশা আগুন কণ্ঠে বলল, ডিএসএলআর-এ সেলফি তোলা যায়? ফোন কই তোর? ফোন তো আনিনি। চোখজোড়া বন্ধ করল নিশা। রাগে কান্না পাচ্ছে। বার কয়েক শ্বাস নিয়ে যেই না শান্ত হয়েছে তখনই তোহার কণ্ঠ শোনা গেল, তিহান ভাই, আপনার ফোনটা দিন তো, ছবি তুলব।
চোখ বড় বড় করে তাকালো নিশা। তিহান এমনই রেগে আছে, তার উপর গাধাদের মতো ওর ফোন চেয়েছে তোহা। তিহানের পার্সোনাল কোনো জিনিসে হাত দেয়া তার একেবারেই পছন্দ না, আর সেখানে তোহা তো একেবারে পার্সোনাল ফোনটাই চেয়ে বসেছে। ঠোঁট কামড়ে ধরল নিশা। তিহানের ধমক শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে সে, কিন্তু পরমুহূর্তেই ভাবভঙ্গি বদলে গেল তার চেহারার। তিহান বিনাবাক্য ব্যয় তোহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে গটগট করে সামনের দিকে চলে গেল। তোহা স্বাভাবিকভাবেই ফোনের পাসওয়ার্ড টাইপ করে লক খুলে ক্যামেরা বের করে বলল, আসো, ছবি তুলি। নিজের বিস্ময়টা চেপে গেল নিশা। ভাবল, হয়তো তিহানের মুড কোনো কারণে ভালো, সেজন্যই হয়তো তোহাকে কিছু না বলে ফোনটা দিয়ে দিয়েছে। রাত প্রায় অনেক, মেহমানরা নেই কেউ, সারা শহর আবছা অন্ধকার, ইলেকট্রিসিটি চলে গেছে অনেকক্ষণ হয়েছে। তোহাদের বাসার জেনারেটরের লাইনও সপ্তাহখানেক যাবৎ বন্ধ, মেইন কানেকশনে সমস্যা হয়েছে। তিহান ফোন করে জেনেছে সকালের আগে কারেন্ট আসার কোনো চান্স নেই। জোছনা রাত, গোল থালার মতো চাঁদের আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে সবকিছু। ছাদের এক কোণে পার্টি বিছিয়ে বসে আছে সব কাজিনরা, আড্ডায় মশগুল তারা। শুধু তুর্য নেই, সে নিচে। ঠান্ডা হাওয়া বইছে, গরম ভাবটা নেই। একের পর এক ম্যাচের কাঠি নষ্ট করে মোমবাতি জ্বালাতে চাচ্ছে স্বর্ণালী, কিন্তু সে ব্যর্থ। মোমবাতিটা বারবার হাওয়ায় ধাক্কায় নিভে যাচ্ছে। প্রায় 8 বার চেষ্টার পর যখন সে আবারও ম্যাচের কাঠি জ্বালালো, তখনই তিহান ধমকে উঠে বলল, রাখো তো তোর মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে বিশ্ব উদ্ধার করে ফেলবে নাকি? রাখো ওটা, কোনো দরকার নাই আলোর। স্বর্ণালী পিটপিট করে তাকিয়ে তিহানের ধমকটা হজম করে মোমবাতিটা সাইডে রেখে দিল। তোহা রেলিংয়ে হেলান দিয়ে বসে রয়েছে চুপচাপ, তার চোখ ঘুম ঘুম। তিহান বসেছে ঠিক তার বরাবর। চাঁদের আলোটা সোজা যেয়ে পড়ছে তিহানের মুখে। তোহা তাকাচ্ছে না, ঢুলু ঢুলু চোখে আকাশের দিকে চেয়ে রয়েছে। খানিক বাদে সকলের পীড়াপিড়িতে গান গাওয়ার জন্য রাজি হল তিহান। অন্ধকারের মধ্যেই সাইফার নুহাসকে পাঠালো তার ঘর থেকে গিটার আনার জন্য। তারা সেটা এনে দিতেই কোলের উপর গিটার নিয়ে টুংটাং শব্দ তুলল। তার দৃষ্টি তোহার চোখের দিকে। গিটারের শব্দে নড়েচড়ে বসল তোহা। ঘুম ভাবটা চলে গেছে ততক্ষণে। তিহান সেই অতি আকৃষ্ট মোহনীয় ভরাট কণ্ঠে গান ধরল, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকব যে তোকে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকব যে তোকে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। তুই থাকলে রাজি, ধরব বাজি, কোনো কিছু না ভেবে। ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে। তোহা থমকালো। আধো অন্ধকারেও সে বুঝতে পারছে তিহানের দৃষ্টি তার চোখের দিকেই। চাঁদের আলোয় জলজল করছে তার ধূসর মণিজোড়া। ঠোঁটের কোণে রয়েছে মৃদু হাসির রেখা। কয়েকটা ফাঁকা শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল তোহা। বাকি সবাই গানে মশগুল। তিহান তখন গেয়ে চলেছে, তুই তাকালে মেঘের পানে ডানা মেলে উড়ে গাংচিল। তোর ইশারা দিচ্ছে সারা হৃদয় সুখের অন্তমিল। ও তুই তাকালে মেঘের পানে ডানা মেলে উড়ে গাংচিল। তোর ইশারা দিচ্ছে সারা হৃদয় সুখের অন্তমিল। তুই থাকলে রাজি, ধরব বাজি, কোনো কিছু না ভেবে। ও একটু নয়, অনেক বেশি ভালোবাসি তোকে। এতটুকু গাইতেই উঠে দাঁড়ালো তোহা। তিহান গান থামালো, রূঢ় কণ্ঠে বলল, তোর আবার কি হলো? বসো চুপচাপ। তোহা বসল না, কয়েক কদম সামনে এগিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি নিচে যাচ্ছি। বলে এগোতে নিলেই তিহান পকেটে থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাইফের হাতে দিয়ে বলল, ওকে নিচে দিয়ে আয়ো তো।
একা যে আরো ঝামেলা বাঁধাবে। তোহা কিছু বলল না। সাইফের সাথে দ্রুত পায়ে নিচে নেমে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আলোকিত হয়ে আসছে চারিপাশ। আকাশের নীলাভ আভায় নীলবর্ণ ধারণ করেছে প্রকৃতি। নীরব, শান্ত পরিবেশ। পাখিদের এখনো ঘুম ভাঙেনি। ঘুম ভাঙেনি তোহারও। নিজের রুমের সাথে লাগোয়া বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তোহা। ঠান্ডা বাতাসে তার কোমর পর্যন্ত ছড়ানো ঘনকালো খোলা চুলগুলো স্নিগ্ধভাবে উড়ছে। চেহারা ফ্যাকাশে হয়ে আছে। চোখে মুখে বিচরণ করছে শুভ্র সৌন্দর্য। তার বারান্দার পাশাপাশি বারান্দাটাই তিহানের। মাঝখানের ব্যবধান খুব একটা বেশি না। কারেন্ট এসেছে আধ ঘন্টা আগে। সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। কারেন্ট আসতেই শাওয়ারে ঢুকেছিল তিহান। ঘেমে চুপচুপে ছিল তার শরীর। আধ ঘন্টায় শাওয়ার নিয়ে গলায় সাদা তোয়ালে ঝুলিয়ে বেরিয়ে এলো সে। পরনে শুধু কালো ট্রাউজার। গা না মুছেই বেরিয়েছে সে। পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত সাদা ফর্সা শরীর থেকে। সোফায় শুয়ে আছে সাইফ। আর নুহাস বিছানার এক কোণে। মূলত রুম শেয়ার করা তার বিশেষ পছন্দ নয়। তবুও উপায় না পেয়ে করতে হচ্ছে। ছোট্ট একটা শ্বাস ফেলে চুল মুছতে মুছতে বারান্দায় যেয়ে দাঁড়াল তিহান। ভেজা গায়ে ঠান্ডা বাতাস ছুঁয়ে যেতেই লেপ্টে থাকা পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গেল। অদ্ভুত তো, আজকে এত ঠান্ডা কেন? কালই তো গ্রীষ্মের পচা গরম ছিল। দরদরিয়ে ঘাম ছুটে যাচ্ছিল। আর আজকে কি শীতল পরিবেশ। রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আকাশের দিকে চোখ গেল তিহানের। হালকা হালকা ধূসর কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দক্ষিণ দিকটায়। বৃষ্টি হবে নাকি? গ্রীষ্মের স্বস্তিদায়ক বৃষ্টি। চুলের পানি ঝেড়ে যেই না রুমে ঢুকতে যাবে তখনই তার চোখ যায় পাশের বারান্দায়। তোহাকে সেখানে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায়। মৃদু স্বরে সে ডাকে, তিহু। এই ভোরবেলা এখানে বসে আছিস কেন? এই তিহু। তোহার সারা শব্দ পাওয়া গেল না। মেয়েটা কি ঘুমিয়ে আছে? তার দিকে পিঠ দেয়া তাই বুঝতেও পারছে না। কোনো ওর যেহেতু দিল না তার মানে ঘুমিয়েই আছে। কারণ তার কথার জবাব না দিয়ে সে বসে থাকবে এত সাহস এই মেয়ের নেই। কিন্তু এই ঠান্ডার মধ্য বারান্দায় ঘুমাচ্ছে কেন? তারপর তো সর্দি জ্বর বাঁধিয়ে বসবে। তিহান রুমে ঢুকল। গলার টাওয়ালটা টেবিলে রেখে জামা না পরেই ড্রয়ার থেকে তোহাদের ফ্ল্যাটের এক্সট্রা চাবিটা নিয়ে শব্দে বেরিয়ে গেল। ধীর পায়ে তোহার রুমে প্রবেশ করল সে। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে। ততক্ষণে মাথাটা আরও একটু কাত হয়ে গেছে তোহার। মুখের উপর এসে পড়েছে এতগুলো চুল। মাথাটা আরেকটু হেলে পড়ে যেতে নিলেই দ্রুত হাতে তা ধরে ফেলে তিহান। এক হাঁটু গেড়ে বসে নিজের বুকের উপর ঠেকিয়ে রাখে। চুলগুলো কানের পিছে গুজে দিয়ে গালে কপালে হাতের উল্টো পিঠের ছোঁয়া দেয়। তাপমাত্রা বোঝার চেষ্টা করে। মেয়েটার শরীর বরফ শীতল হয়ে আছে। পরনে আকাশী রঙের কামিজ। গায়ে ওড়না নেই। অথচ তার স্পষ্ট মনে আছে রাতে নিচে নামার আগে তোহার গায়ে সাদা ওড়না জড়ানো ছিল। সন্দেহবশত রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে তাকাতেই তিহান লক্ষ্য করে তোহার সাদা ওড়না ঝুলছে তাদের নিচের ফ্ল্যাটের বারান্দার গ্রিলে। হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে তোহাকে পাজাকোলা করে কোলে তুলে নেয় তিহান। রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে সরার আগেই তোহা একটু নড়েচড়ে দুহাতে তিহানের গলা জড়িয়ে ধরে ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে অস্ফুট স্বরে বলে, আপনি কেন রোজ রোজ আমার স্বপ্নে আসেন? তিহান শব্দহীন হাসি হাসে। তোহা আষ্টেপিষ্টে তার গলা জড়িয়ে রেখেছে। মধ্যেকার দূরত্ব নেই। তোহার ঠোঁট বারবার তার গাল ছুঁয়ে যাচ্ছে। তিহান তোহার কানের কাছে মুখ এগিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি বাস্তবে জানিয়ে ভাববে তাই তোমার স্বপ্নে প্রতিফলিত হবে। তুমি আমাকে নিয়ে ভাবো সেজন্যই আমি রোজ তোমার স্বপ্নে আসি। বুঝলে?
তোহা ঠোঁট উল্টায়, জড়ানো কণ্ঠে বলে, আমি আপনাকে নিয়ে কেন ভাবব? হয়তো আমি তোমার বিশেষ কেউ, সেজন্যই। বিশেষ কেউ? তিহান আর ওর দিল না। তোহার হাত ছাড়িয়ে উঠে পড়ল। দুবার মাথায় হাত বুলিয়ে দিতেই তোহা আবারও ঘুমে তলিয়ে গেল। কাঁধের কাছটায় হালকা জ্বলছে তিহানের। তোহার নখগুলো খুবই ধারালো। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে তার গায়ে কাঁথা দিয়ে দিল তিহান। বারান্দার দরজা লক করে জানালার পর্দা টেনে দিল। পর তোহার কপালে অধরের ছোঁয়া দিয়ে নিঃশব্দে রুম ত্যাগ করল। সকালে বাইরের চেঁচামেচিতে ঘুম ভাঙল তোহার। আড়মোড়া ভেঙে উঠে বসতেই খেয়াল হল, সে তো রাতে কারেন্ট নাই বলে গরমে বারান্দায় যেয়ে বসেছিল। তারপর কি সে নিজেই এসেছে ঘরে? মনে পড়ছে না তো। ধুর। চুলগুলো হাত খোপা করতে করতে আয়নার সামনে যেয়ে দাঁড়াল সে। একটা কাঁটা দিয়ে তা আটকে নিয়ে আয়নার দিকে তাকাতেই লক্ষ্য করল তার গায়ে ওড়না নেই, বিছানায়ও নেই। বারান্দায় যেতে নিলেই দেখল দরজা ভেতর থেকেই লক। সে কি ঘুমের মধ্য দরজা লক করেছে? স্ট্রেঞ্জ। বারান্দায়ও ওড়নাটা নেই। তার খুব প্রিয় ছিল ওড়নাটা। কোথায় গেল সেটা? নিচে ঝুঁকে দেখল কোথাও পড়েছে নাকি, কিন্তু না, কোথাও নেই। সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল তোহার। তার প্রিয় ওড়নাটাই কেন হারাতে হল? বের হতেই শুনল খালাম্নি ডেকে পাঠিয়েছে তাকে। শুধু তাকেই নয়, নিশা স্বর্ণালী আর তুর্যকেও যেতে বলেছে। সাইফ এসে খবর দিতেই তারা বাধ্য ছেলেমেয়ের মতো সেখানে যেয়ে উপস্থিত হল। ডাইনিং টেবিলে সাজানো সাদা রুটি আর গরুর মাংসের ভুনা, সাথে ঝোল করা খাসির মাংস। বাসার বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছে আফিয়া। যদিও তারা বাচ্চা নেই তবুও আফিয়ার কাছে সবসময় এরা বাচ্চাই। নিশার শেষ নাস্তায় বাড়িতে তার জন্যই এ আয়োজন করা। সবাই টেবিলে বসতেই তোহা কাচুমাচু করে বলল, খালাম্নি, আমি তো। তার বাক্য পূর্ণ করার আগেই আফিয়া বলল, হ্যাঁ, আমি জানি তুই গরু, খাসি খাস না। তোর জন্য আলাদা মুরগি করেছি, এনে দিচ্ছি। তোহা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি আনছি, তুমি বসো। তোর আনা লাগবে না, তবে উঠেই যখন পড়েছিস একটু কষ্ট করে তিহানকে ডেকে আন্না মা। সবাই নাস্তা করছে অথচ ও এখনো ঘুমোচ্ছে। তোহা কিছু বলতে যেও বলতে পারল না। চুপচাপ পা বাড়াল তিহানের রুমের দিকে। দরজার লক ঘুরাতেই তা খুলে গেল। রুম অন্ধকার। তোহা লাইট জ্বেলে দিল। খালি গায়ে উল্টো হয়ে ঘুমাচ্ছে তিহান। গায়ের কাঁথা কোমর পর্যন্ত নেমে গেছে। চোখ নামিয়ে বিছানার পাশে যেয়ে দাঁড়াল তোহা। ক্ষীণ স্বরে ডাকল, তিহান ভাই, উঠুন। তোহা হালকা ঝুঁকে গেল। আলতো করে তিহানের বাহুতে হাত রেখে ঝাঁকিয়ে বলল, তিহান ভাই, খালাম্নি ডাকছে আপনাকে, উঠুন না। তিহান চোখ মেলল। তার চোখের সাদা অংশগুলো লাল হয়ে আছে। তোহা হাত সরিয়ে ভাবল, উনি কি ঘুমাননি রাতে? চোখ এত লাল কেন? তিহান সোজা ঘুরতে ঘুরতে বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যাটা কি তোর? সারাক্ষণ খালি মায়ের চামচামি করা। উঠাতে বলেছে বলেই উঠাতে হবে? দেখছিস না ঘুমাচ্ছি, তারপরও কেন ডাকলি? থাপড়ে গাল লাল করে দিব একদম। চোখজোড়া একটু ছলছল করে উঠল তোহার। লোকটা স্বপ্নের মধ্য কি সুন্দর করে কথা বলে আর বাস্তবে শুধু ধমকায় কেন? চোখের পানিগুলোকে আটকে নিয়ে এসে ভারী কণ্ঠে বলল, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি আসবেন। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল সে। নাস্তা শেষে খালামণির সাথে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল তোহা। বাকি সবাই ওদের ফ্ল্যাটে গেছে। সব গুছিয়ে সেও বেরোতে যাবে তার আগেই তিহানের ডাক শুনে থেমে যেতে হল। তাকে রুমে ডাকছে তিহান। ছোট্ট একটা শ্বাস ফেলে পিছিয়ে যেয়ে রুমে উকি দিল তোহা।
তিহান শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এলো। তোহার হাত টেনে রুমের ভেতর নিয়ে এসে সাদা রঙের ওড়নাটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, কাল রাতে বারান্দায় ঘুমিয়েছিলি কোনো খুশিতে? চোখের পাতায় নেমে এসেছে একরাশ প্রশ্নে ভরা তির্যক চাহনি। হাতে থাকা ওড়নাটায় চোখ বুলিয়ে এক কদম এগিয়ে যায় তোহা। গলার স্বর নামিয়ে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন আমি বারান্দায় ছিলাম? আমার প্রশ্নের উড় না দিয়ে তুই পাল্টা প্রশ্ন করছিস তিহু? ভেরি ব্রেভ। ব্যঙ্গাত্মক কণ্ঠে কথাটা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই অগোছালো হাতে তিহানের বাহু আঁকড়ে ধরে তোহা। বলে, আমাকে আপনি রুমে এনেছিলেন? তিহান ঘাড় ঘুরিয়ে তার হাতের দিকে তাকায়। তোহা হাত নামায় না, একইভাবে ধরে রাখে। বরং আরেকটু শক্ত হয় তার বাঁধন। তিহান ফুস করে শ্বাস ছাড়ে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা ঝুঁকিয়ে অনেকটা কাছে আসে। তোহার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ সুচালো কণ্ঠে বলে, এখনো সন্দেহ আছে তোমার? মাথাটা ঘুরে উঠে তোহার। কণ্ঠনালী শুকিয়ে কাঠ। গোলমেলে দৃষ্টি, অস্থিরময় মুখশ্রী। তিহানের এই তুমি সম্বোধনটা খুব বেশি মারাত্মক একটা বস্তু তার কাছে। কেমন সম্মোহনী একটা ডাক। মুহূর্তেই যেন তাকে এলোমেলো অনুভূতির অসীম সাগর স্রোতে ডুবিয়ে দিতে সর্বদা সক্ষম। তাকে এভাবে হাবুডুবু খাওয়ানোটা কি খুব বেশি প্রয়োজন? দৃষ্টি নামিয়ে ধীরগতিতে নিচের ঠোঁটটা কামড়ে ধরল তোহা। হাতের দৃঢ় শক্তপোক্ত বাঁধনটা আপনা আপনিই ছুটে গেল। নিশ্চুপ নির্বিকারভাবে মাথা নুয়ে এক পা পেছাতেই গটগট শব্দ তুলে বাইরের দিকে হাঁটা ধরল তিহান। তার চোখমুখ স্বাভাবিকের চেয়েও অতি স্বাভাবিক। তবে শুধুমাত্র গভীরতম দৃষ্টিতে লক্ষ্য করলেই তার ঠোঁটের কোণের সূক্ষ্ম হাসির রেখাটা চোখে পড়বে কারো। ভারী ভারী কানের দুলগুলো কানে ঝুলতেই বলে আর্তনাদ করে উঠল তোহা। পার্লারের মহিলাটা দাঁত বের করে হাসল। বলল, আপনার মনে হয় অভ্যাস নেই। সুন্দর দেখানোর জন্য একটু কষ্ট তো করতেই হবে। তোহা প্রচণ্ড বিরক্তবোধ করল। কালের দুলগুলো হাত দিয়ে ধরে নিশার উদ্দেশ্য বলল, আমি এটা পড়তে পারবো না আপু। ট্রাস্ট মি, কান ছিঁড়ে যাবে আমার। নিশা তখন চোখ বন্ধ করে বসে আছে। তার চোখে আঠা দিয়ে নকল ভারী ঘন পাপড়ি লাগানো হয়েছে। না শুকানো পর্যন্ত চোখ খোলা মানা। তোহার উদ্দেশ্যে বিড়বিড় করে সে বলে, ক্যাচাল করিস না তোহা। এখান থেকে সোজা সেন্টারে যাব আমরা। তোর জন্য নতুন দুল কই পাব? একটা দিনই তো। কষ্ট করে পড়ে নে। টপ তো নি, শ্বাস ফেলে তোহা। এমনই গায়ে এত ভারী একটা লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, তার উপর এই দুল। যদিও জামাটা খুব সুন্দর তবুও গরমে যাচ্ছে তাই অবস্থা তোহার। সবার প্রায় সাজগোজ শেষ। পার্লারের মহিলাটা একটা পাপড়িতে আঠা নিয়ে তার দিকে এগিয়ে আসতেই সে আতকে উঠে বলল, এটা লাগবে না। আমার সাজা শেষ। দয়া করে আর কিচ্ছু লাগাবেন না। মহিলা থেমে গেল। বিরক্তিকর দৃষ্টি ক্ষেপ করে পাপড়িটা রেখে দিল। হাফ ছাড়ল তোহা। পার্লারে তারা 5 জন মেয়ে এসেছে। সে, নিশা, স্বর্ণালী আর বাকি 2 জন নিশার খুব কাছের বান্ধবী। সারাক্ষণ তাদের মুখে তিহানের অ্যাট্রাকটিভনেসের ব্যাপারে কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে তোহার। মেজাজ বিগড়ে যাচ্ছে অকারণেই। এবড়োথে বড় ভাঙা রাস্তা। দুহাতে লেহেঙ্গা উঠিয়ে কোনোরকমে পার্লারের সামনে 2-3টে সিঁড়ি ভেঙে নেমে এলো তোহা। বাইরে অপেক্ষা করছে পাশাপাশি 2টা গাড়ি। একটার বাইরে দাঁড়িয়ে আছে সাইফ, আর আরেকটায় পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিহান। অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে সে। পরনে কালো রঙের ইন করা শার্ট আর কালো প্যান্ট। ব্লেজারটা হাতে ঝোলানো। কালো জুতো জোড়া চকচক করছে। হাতে সেই সিলভার স্টিলের ঘড়িটা। চুলগুলো আঁচড়ানো সুন্দর করে। তারা কাছে যেয়ে দাঁড়াতেই তিহান গাড়ি থেকে সরে দাঁড়ায়।
ফোনটা কেটে দিয়ে তোহার দিকে না তাকিয়েই সামনের সিটের গেট খুলে দিয়ে বলে, তিহু, আমার সাথে যাবে। বাকিরা সবাই সাইফের গাড়িতে যা। অন্য কেউ কিছু না বললেও নিশার বান্ধবীগুলো একসঙ্গে বলল, কেন? তিহান নিখুঁতভাবে হেসে বলল, ওর আসলে বমি টমির অভ্যাস আছে খুব। এত গাদাগাদি করে বসলে তোমাদের গা ভরিয়ে বমি করতে 2 মিনিটও লাগবে না ওর। আশা করি বুঝতে পারছ? নাক শীতকালো ওরা দুজনই। তোহা আপত্তি করে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই তিহান তাকে গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ ভেতরে গিয়ে বসো। তুলনামূলক ধীরগতিতে ড্রাইভ করছে তিহান। সাইফদের গাড়িটা আগে চলে যেতেই আরও একটু কমে এলো স্পিড। তোহা থম ধরে বসে আছে, তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটা। গাড়িতে এসি ছাড়া বিধায় তেমন গরম লাগছে না, তবে কানের ব্যথাটা বেড়ে চলেছে। দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করছে তোহা। দুহাতে কানের দুল দুটো ধরে রেখেছে সে, যেন বেশি চাপ না পড়ে। সাইফদের গাড়ি যেই না মোড় ঘুরে চোখের আড়াল হয়ে যায় তখনই তাদের গাড়ি থেমে যায়। কি হয়েছে? জিজ্ঞাসু কণ্ঠ তোহার। নিজের সিটবেল্টটা খুলে ফেলে তিহান। একটু উঠে তোহার উপর ঝুঁকে যেতেই মাথা পিছিয়ে ফেলে তোহা। তিহান তার চুলগুলো আঙ্গুলের স্পর্শে ঘাড়ের পিছে দিয়ে দেয়। ঠান্ডা হাত কাঁধ ছুঁয়ে যায় কয়েকবার। তোহা শুকনো কণ্ঠে বলে, তিহান ভাই কি করছেন? তিহান রাগান্বিত দৃষ্টিতে তাকায়, মুখে কাঠিন্য ভাব, জ্বালাময়ী গাঢ় ধূসর চোখ। সে কানের দুলদুটো খুলে নিতে নিতে উচ্চস্বরে ঝাঝালো কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছিস তাও পড়ে আছিস কেন? ইডিয়ট! বলে কানের দুলের হুক খুলে তা খোলার জন্য আস্তে করে টান দিতেই আহ বলে চেঁচিয়ে উঠে তোহা। চোখমুখ কুঁচকে যায় তীক্ষ্ণ ধারালো ব্যথায়। তিহান লক্ষ্য করে হালকা রক্ত বেরিয়ে আসছে তার কান থেকে। দুয়াঙ্গুলের ডগা দিয়ে জায়গাটা চেপে ধরে সে। রক্তটুকু মুছে দিয়ে হাতের মুঠোয় থাকা কানের দুল জোড়া সজোরে গাড়ির সামনের জায়গাটায় রাখে। তোহার চোখ বন্ধ। তিহানের রাগের মাত্রাটা আন্দাজ করতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না তার। খানিক বাদে পিটপিট করে তাকায় সে। ব্যথা কমেছে? নরম কোমল শোনায় তিহানের কণ্ঠ। তোহা আর চোখে একবার তাকিয়ে ছোট্ট করে ওর দেয়। কমেছে। গাড়ি স্টার্ট দেয় তিহান। হঠাৎই বলে, নিজেকে আঘাত করে, কষ্ট দিয়ে অন্যের জন্য নিজেকে আকর্ষণীয় করবি না আর কখনো। ভারী ভারী দুল পরে কান থেকে রক্ত বের করে সুন্দর সাজতে হবে না তোর। তারপর একটু থেমে ধীর কণ্ঠে বলে, তুমি যা আছো, যেমন আছো তাই আমার জন্য যথেষ্ট। শেষের কথাটা শুনতাই এক মুহূর্তের জন্য কেঁপে উঠে তোহার হৃদস্পন্দন। সহির দৃষ্টিতে জানালার বাইরে চেয়ে রয় সে। কিছুক্ষণ পর অসচেতনতায় আলতো করে তিহানের বাহুতে মাথা রাখে তোহা। অবচেতন, আচ্ছন্ন মনে ভাবে, তিহান ভাইমানুষটা যেন আগাগোড়াই আস্ত এক প্রহেলিকা। ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার। চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে। তখনও তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখজোড়া বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে তন্দ্রাঘরে আছে মেয়েটা। হালকা করে সেই হাতটা নাড়িয়ে সে বলে, গাড়ি ঘুরাই তাহলে? বাসায় যেয়ে ঘুমা। বিয়েতে আর যাওয়া লাগবে না। তিহানের কথাগুলো কানে যেতেই ধরফরিয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখ বন্ধ করেছিল। কিন্তু তিহানের বাহুতে মাথা রাখল কখন? মনে পড়ছে না। সে সরতেই বেরিয়ে গেল তিহান। পর তাকেও বের করে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সেন্টারে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। আশেপাশের সবাই বর পক্ষের। তাদের বাসার কেউ নেই কেন? উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চিরা যেখানে রান্না করছে সেখানেই তিহানকে দেখতে পায় সে। একটু পরেই খাবার সার্ভ করা হবে।
মেহমানদারিতে যেন কোনোরকম কমতি না হয় তার জন্যই সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দ্রুত পায়ে হেঁটে যেয়ে পেছনে থেকে তিহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতে টান পড়তেই তিহান ফিরে তাকায়। তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে, সমস্যা কি? টানাটানি করছিস কেন? তোহা একটু এগিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায়। চোখে মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্তু বাসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আর্স্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে। বলে, তুই একা কেন? স্বর্ণারা কোথায়? আমাদের বাসার কাউকে খুঁজে পাচ্ছি না। ভ্রু কুচকায় তিহান। সন্দিহান কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছিস না মানে? নাকি তুই হারিয়ে গেছিস? ওরে তোহা বোকা হেসে বলে, ওই আর কি। সেন্টারটা অনেক বড় তো, তালগোল পাচ্ছি না। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলার আগুনের উত্তাপে জায়গাটা গরম হয়ে গেছে। দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়া হাতটা ঠিকই অনুভব করতে পারছে সে। এক পলক তাকিয়ে তোহার কপালের বেঁকে যাওয়াটি কলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান। স্বর্ণার নাম্বারে ডায়াল করে রিসিভ হতেই ঝাড়ি দিয়ে বলে, কই তুই? তিহুকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণার মিনমিনে কণ্ঠ শোনা যায়। ও তো আমার সাথেই ছিল ভাইয়া। কখন যেন। এখন কোথায় তুই? দোতলায় স্টেজের পাশে। আচ্ছা, ওখানেই থাক। আমি দিয়ে যাচ্ছি তিহুকে। বলে ফোনটা খট করে কেটে দেয় তিহান। স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখো তোর কাছে। মার ফোনটা আমার কাছে আছে। কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতেই আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা। একটু আগেই নিশাকে গাড়িতে উঠিয়ে দেয়া হয়েছে। বরযাত্রী চলে গিয়েছে। কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে তোহা। এখনও আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে সে। চোখের সাজ নষ্ট হয়ে একাকার অবস্থা। বাকিরাও কাঁদছে। স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে এলো। আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা, তুমি খালামণির কাছে যাও। আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই। এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়। বলে, তুই তিহানের সাথে বাসায় যা মা। যেয়ে রেস্ট নে। আমরা একটু পরেই ফিরছি। সিক্ত চোখে তাকায় তোহা। নাক টেনে বলে, আমিও তোমাদের সাথেই যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকারে ঢাকা রাত। আকাশে চাঁদ নেই। অন্ধকারও অন্ধকারকে গ্রাস করছে। মাঝে মধ্য রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিয়ে গেলেও গাড়ি এগিয়ে যেতেই তা আবারও আগের রূপের ফিরে আসছে। ছিমছাম পরিবেশ। শো শো করে শাব্দিক বেগে গাড়ি চলছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা। তার খোলা চুলগুলো এলোমেলোভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি চুলগুলো। সে অবস্থাতেই ড্রাইভ করছে। খানিক বাদে মাথা ভিতরে ঢুকায় তোহা। কান্না থেমেছে অনেকক্ষণ আগেই। গাড়ি ডানদিকে মোড় ঘুরে। এই রাস্তাটা হালকা আলোকিত। আশেপাশের বেশিরভাগ দোকানে খোলা। তাই অতটা অন্ধকার নেই। হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনে জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ। কি? কেন?
ওটা তো আর পরবি না। আর পড়তে চেলেও আমি পড়তে দিব না। রেখে কি লাভ? তাই বলে ফেলে দিবেন? তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে। দিব এক চর। একদম বেশি কথা বলবি না। ব্যাস। চুপ করে যায় তোহা। তিহানের প্রতি রাগ ঝাড়তে থাকে তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটার উপর। দুহাতে দুমড়ে মুচড়ে আয়রন করা ব্লেজারটার যাচ্ছেতাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাকে রুমে দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ের থ্রিপিস পরে বের হয়। ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালে মেলে দেওয়ার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে। তার ঘরের লাইট ঝালানো বিধায় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন। উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তবে কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালেটা মেলে দিয়ে রুমে এসে বারান্দার দরজাটা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে উঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবার্ডের বড় অংশটা খোলে তোহা। তখনই তার চোখ আটকে যায় একপাশে রাখা বেশ বর্ষর একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের উপর। একপাশে গাদাগাদি করে লেহেঙ্গাটা ঢুকিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে। আয়েশি ভঙ্গিতে বিছানার ওপর বসে। মোড় খুলতেই একের পর এক বেরিয়ে আসে প্রায় ২৬ ডজন চুড়ি। সেদিন যে সে চুড়ির দোকানে বিড়বিড় করে বলেছিল সবই তো ভালো লাগছে। গুনে গুনে সেই সবগুলো চুড়িই এখানে আছে। বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা চুড়িগুলোতে আরও একবার চোখ বুলাতেই এতক্ষণের ভারী বিষাদ হৃৎপিণ্ডটা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে। মুখ প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। হুট করেই তার মন ভালো হয়ে যায়। একেবারে হুট করেই। চলবে।